আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ ক্যাডার অফিসার বৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা কিভাবে বাংলার প্রস্তুতি নেবেন। আপনারা সবাই জানেন বাংলায় প্রিলিমিনারিতে টোটাল 35 নম্বর আছে। তো এই 35 নম্বরকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে সাহিত্য অংশ এবং ভাষা অংশ। ভাষা মানে হচ্ছে ব্যাকরণ অংশ, আর সাহিত্য অংশ মানে হচ্ছে সাহিত্যের একেবারে প্রাচীন যুগ থেকে আধুনিক এবং অত্যাধুনিক যুগ পর্যন্ত। তো আমি কিভাবে কি প্রিপারেশন নেবেন সেটার আগে যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে, দেখুন আপনাদের প্রিলিমিনারিতে অনেক পড়াশোনাই আছে যেগুলো অনেক সময় খুব বেশি পরবর্তীতে কাজে লাগে না। তবে বাংলার প্রিপারেশন যেটা আপনি প্রিলিমিনারির জন্য নেবেন এটা কিন্তু আপনাকে খুব ভালো মতো নিতে হবে, কারণ এই প্রিলিমিনারির জন্য আপনি যতখানি পড়বেন রিটেনে গিয়ে কিন্তু আপনার এই পড়াগুলি আবার কাজে আসবে, এবং আপনি এখানে যত বেশি ভালোভাবে প্রস্তুতিটা নেবেন আপনার কিন্তু লিখিত তত বেশি ভালো হবে। যেমন সাহিত্য অংশ তো একেবারে ইন ডিটেল আপনারা প্রিলিমিনারিতেই পড়বেন, যাতে করে আপনাদের রিটেনের সময় খুব বেশি বেগ পোহাতে না হয়, এবং ব্যাকরণ অংশটা একেবারে টু দ্য পয়েন্ট সবগুলো টপিক ভালো মতো পড়ে রাখবেন, যাতে কি আপনাদের লিখিত সময় কোনো কষ্ট না হয়। আর হচ্ছে বাংলা কিন্তু লিখিত যে 200 নম্বর লিখিততে আছে সেটা কিন্তু খুবই ভাইটাল একটা নাম্বার আপনার ক্যাডার প্রাপ্তির জন্য, এবং এখানে যারা ভালো করবে তাদের কিন্তু ক্যাডার প্রাপ্তির দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে। তাই প্রিলিমিনারি প্রিপারেশনটা আপনারা একটু ডিটেইলে নেবেন, একটু হাতে সময় নিয়ে নেবেন, এবং অন্যান্য সাবজেক্টগুলো যেমন গুরুত্ব দেবেন এটাকে পারলে একটু বেশি গুরুত্ব দেবেন। যেহেতু এখানে যা পড়বেন লিখিততে হয়তো শুধু একটা রচনা আপনাকে পড়া ছাড়া তেমন কিছু আর আসলে নতুন করে পড়তে হবে না, যদি এখানে আপনি ভালো মতো প্রিপারেশন নেন। এখন আমি প্রথমে সাহিত্য অংশে আসি। যেহেতু সাহিত্য অংশে এখানে বেশি নম্বর 20 নম্বর, আর সাহিত্য অংশটা আসলে খুব ভাস্ট একটা পড়া। এই পড়াটা আপনারা কিভাবে একটু টেকনিক্যালি গুছিয়ে পড়তে পারেন আমি আজকে আপনাদেরকে টু দ্য পয়েন্ট একেবারে ধরে ধরে এই সবগুলো বিষয় বলবো, যাতে করে আপনারা একেবারে প্রিলিমিনারি প্রিপারেশনের সাথে সাথে যাতে আপনারা লিখিততে গিয়েও আপনাদের খুব বেশি আর কষ্ট করতে না হয়। তাই ভিডিওটি না টেনে একেবারে ফুল ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন। তো বাংলা সাহিত্য অংশটা যেহেতু আগেই বলেছি যে সাহিত্য অংশে আপনাদের 20 নম্বর, এই 20 নম্বর কিন্তু আবার দুইটা ভাগে বিভক্ত। যেমন সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ যেটা, এই প্রাচীন ও মধ্যযুগ থেকে 5টা প্রশ্ন সিলেবাস অনুযায়ী 5টা আসার কথা, কখনো 5টা কখনো 4টা বা কখনো 6টা প্রশ্ন আসে। এরপরে আপনার আধুনিক যুগ থেকে আসে হচ্ছে বাকি 15 নম্বর। তো এই যে টোটাল 20 নম্বর, এই 20 নম্বর আপনারা কীভাবে পড়বেন, কোন রাইটারকে বেশি গুরুত্ব দেবেন এবং কীভাবে প্রশ্ন আসে আমি আজকের ভিডিওতে সেগুলো সব কিছু একেবারে খুঁটিনাটি তুলে ধরবো। হ্যাঁ, তো শুরুতেই হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ তো আপনারা জানেন যে প্রথমে একেবারে বাংলা ভাষার উদ্ভব থেকে শুরু করে যে কিছু ইতিহাস আছে এগুলো, আর চর্যাপদ দিয়ে হচ্ছে গিয়ে আগে শুরু, যে চর্যাপদ থেকেই তো আসলে আমাদের বাংলা ভাষা সাহিত্য বলেন বা কাব্য বলেন যাই বলেন না কেন শুরু হয়েছে। চর্যাপদটাকে একেবারে ইন ডিটেইল আপনারা খুব ভালো মতো পড়বেন। হ্যাঁ, এখন এই যে পড়াশোনাগুলো আমি তার আগে বলে নিচ্ছি যে এখানে আপনারা কী কী বই রাখবেন এটা একটু বলে নিই, তারপরে হচ্ছে আমি এই ব্যাপারগুলোতে আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমেই হচ্ছে আপনারা বিসিএস প্রিলিমিনারির জন্য আসলে লিখিতর জন্য আপনাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে না, শুধু লিখিত সময় আপনার লিখিত ডাইজেস্ট আর হচ্ছে আপনার হচ্ছে একটা লিখিত গাইড নিতে পারেন। কিন্তু প্রিলিমিনারির সময় আপনারা যেটা করবেন, সৌমিত্র শেখরের জিজ্ঞাসা যে বইটি আছে সেটি কিনবেন, একটা MP3 কিনবেন, আর অগ্রদূতের বাংলা রচনার জন্য বা অগ্রদূতের বাংলা ওটা পুরো বইটা খুব ভালো, ওরা খুব শর্ট করে লিখে দিয়েছে, ওটাও রাখতে পারেন। আর একটা ডাইজেস্ট রাখবেন, আর ভাষা শিক্ষা বইটা রাখবেন, ওখানে অনেক আর কি গ্রামারের জন্য আসলে ভাষা শিক্ষা বইটা আপনাদের কাজে দেবে। এছাড়া প্রবাদের উৎস সংগ্রহ, এটা সমর পালের একটা বই, এই বইটা আপনারা রাখতে পারেন। তো এবার আসি মূল আলোচনায়। এখন আমি ওই বইয়ের সাথে মিলে কোনটা আপনারা কীভাবে পড়বেন সেই বিষয়গুলোই আসলে আলোচনা করব। তো প্রাচীন যুগের চর্যাপদটা থেকে দেখা যায় 2টা থেকে 3টা প্রশ্ন আসে। এরপরে হচ্ছে ওই বুদ্ধিস্ট মিস্টিক সং এগুলো তো চর্যাপদেরই অংশ, এগুলো একেবারে ইন ডিটেল প্রথমে সৌমিত্র শেখরের বই থেকে একেবারে পুরোটা পড়বেন। এটা করবেন কি, আপনারা সবগুলো বইতে আসলে ঘুরে ফিরে একই জিনিস থাকে, কিন্তু আপনি যখন বারবার পড়তে থাকবেন দেখবেন যে আপনার ওই জিনিসগুলো মাথায় চলে আসছে, কারণ অনেক পড়া তো। এরপরে হচ্ছে
এগুলো আপনারা ওই প্রত্যেকটা বই প্রথমে আপনি ধরেন ওই সৌমিত্র শেখরের বইটা পড়লেন, এরপরে MP3 পড়লেন বা ডাইজেস্ট পড়লেন, যেভাবে একবার সবগুলো যাতে বারবার আপনার পড়া হয়। তো এখানে এই প্রাচীন যুগটাকে কিন্তু আবার দুইটা অংশে ভাগ করা হয়। এই দুইটা অংশের মধ্যে আছে শ্রীকৃষ্ণ কাব্য আর মধ্যযুগ একটা আছে, আর দ্বিতীয় অংশ আবার ওই যে জীবনী সাহিত্যগুলো, যে শ্রী চৈতন্যদেব, বৃন্দাবন দাস, তারপর রামপ্রসাদ সেন, এরকম আরও অনেক রাইটার আছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট আসবেই। এটাও ঠিক ওইভাবে চর্যাপদ যেভাবে পড়তে বলেছি সেভাবে পড়ে ফেলবেন। এরপরে দ্বিতীয় অংশটাও এখানেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে ভারতচন্দ্র রায়গুণাকার, আরও এরকম বেশ কয়েকজন আছে। এখানে আরও একটা অংশ আসে, সেটা হচ্ছে যে ময়মনসিংহ গীতিকা আছে, তারপরে হচ্ছে 18 শতক এবং 19 শতকে কিছু কিছু সাহিত্য ছিল। এই সাহিত্যকর্ম, হ্যাঁ, মুসলমানদের কিছু সাহিত্যকর্ম, এই জিনিসগুলো আপনারা একেবারে খুব সুন্দরভাবে ইন ডিটেইল পড়ে ফেলবেন। এরপরে আমি আসি আধুনিক যুগে। এখান থেকে যেহেতু অনেক বড় একটা পার্ট আছে এখানে, এবং এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসবে, তো এখানে কিন্তু আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে কিন্তু বেশ কিছু লেখক আছে, কয়েকজন লেখককে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়লে এবং একটু টেকনিক্যালি পড়লে কিন্তু আপনার পড়ার ইয়েটাও কমে যাবে, আবার আপনি কিন্তু প্রিলিমিনারিতে এবং লিখিততে দুইটাতেই ভালো করতে পারবেন। হ্যাঁ, তো এই অংশটাতে প্রথম দিকে তো বাংলা ভাষার যে উদ্ভব বিবর্তন, বিভিন্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এছাড়া আরও বিভিন্ন ডিকশনারি লেখক বা বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকরা আছেন, তাদের একটু পরিচিতিটা পড়বেন, ভাষা নিয়ে যারা কাজ করেছে তাদের। এরপরে এখানে কয়েকটা অংশে ভাগ করা যায় এই অংশটাকে। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি প্রথম অংশটা, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আছেন, তারপর রামমোহন রায় আছেন, এনাদের যে সাহিত্যকর্মগুলো আছে, দেখা যায় মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রতিবারই একটা প্রশ্ন আসে। তো মাইকেল মধুসূদন, রামমোহন, এদেরকে একেবারে খুব ডিটেইলে সুন্দর করে পড়ে ফেলবেন। ওই সবগুলো বই থেকে পড়বেন। হ্যাঁ, সবগুলো টপিকই সবগুলো বই থেকে পড়ে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন, সেটা আমি পরে আসছি। এরপরে দ্বিতীয় অংশে এখানে আসলে খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলা একাডেমি যে 11 জন রাইটারের নাম দিয়েছে, বা বাংলা একাডেমি কর্তৃক স্বীকৃত যে রাইটারগুলো আছে তাদের আছে। তো এইখানে খুবই গুরুত্ব দিয়ে যে সকল লেখকদের লেখাগুলো আপনারা পড়বেন এবং খুব ইন ডেপথে পড়বেন, তাদের সম্পর্কে আমি একটু বলবো। প্রথমেই আসছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে খুঁটিনাটি যা আছে তা পড়বেন। অনেক সময় দেখা যায় কি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটু কঠিন প্রশ্ন করে ফেলে, আবার এখানে এদিক থেকে দেখা যায় যে রবীন্দ্রনাথের কিন্তু অনেকগুলো সৃষ্টিকর্ম আছে যেগুলোকে সিনেমা বানানো হয়েছে, নাটক বানানো হয়েছে, এগুলো একটু দেখে রাখলেন, বা যদি পারেন, যদি সময় থাকে, একটা ভালো সিনেমা দেখে নিলে, যেমন নৌকাডুবি আছে, চোখের বালি আছে, এই সিনেমাগুলো যখন আপনার পড়তে ইচ্ছা করছে না, তখন ভালো এই সিনেমাগুলো দেখতে পারেন। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো খুব ভালো মতো পড়বেন, ওই যে ঠিক ওইভাবে যেভাবে আমি প্রথমেই বলেছি। এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলামকে খুব ভালো মতো পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে কিন্তু খুব প্রতি বছরে দেখা যায় একটা প্রশ্ন আসে। অনেক সময় দেখা যায় বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস সেগুলো তো আসলে অনেক কঠিন, ওখান থেকে দেখা যায় মাঝে মাঝে আপনার ভেতর থেকে কোটেশন আকারে দিয়ে দিতে পারে। তো বঙ্কিমচন্দ্রকে খুব ভালো মতো পড়তে হবে, রবীন্দ্রনাথটাকেও খুব ভালো মতো পড়তে হবে। তো এখানে তো এই কয়েকজন রাইটার আছে এই প্রথম অংশে, যাদের প্রতি বছরই ঘুরে ফিরে 1টা 2টা 3টা প্রশ্ন কিন্তু আসে। এর পরের অংশটা আছে মানে যারা হচ্ছে আধুনিক যুগে, একেবারে বর্তমান যে আধুনিক যুগ সেটার একটু আগ মুহূর্তে, মানে 1914 সালের দিকে যখন প্রমথ চৌধুরী সাহিত্য লেখা শুরু করেছে, বা মানে চলিত রীতির যে শুরু হয়েছে, হ্যাঁ, চলিত রীতি শুরু হওয়ার পরে যে চলিত রীতির যে লেখকগুলো আছেন তাদের লেখার মধ্যে যেমন আপনার জীবনানন্দ দাশ আছে, তারপরে ওই 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 আর কি, যখন চলিত রীতি শুরু হয়েছে তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক লেখা লিখেছেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আপনার এখানে রবীন্দ্রনাথ আছে, তারপরে হচ্ছে জীবনানন্দ দাশ আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো ওই ইয়েতেই পড়ে যায়। তারপরে বুদ্ধদেব বসু আছে, ঠিক আছে। এছাড়া আরও বেশ কিছু লেখক আছেন এখানে। এই অংশটাকেও কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে যে চতুর্থ অংশ যেটা আছে, এই অংশটাতে হচ্ছে মানে যারা আসলে বাংলাদেশেই জন্ম, যেসব, আচ্ছা ওইদিকে ওই তৃতীয় অংশে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজন লেখক আছে। এটাও কিন্তু মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অংশ, এই তৃতীয় অংশের যে 3 অংশের যে লেখকরা আছেন এদেরকে একেবারে
ভাজা ভাজা করে ফেলবেন। হ্যাঁ, এখানে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। পরবর্তী যে অংশগুলো আছে এখানে ধরুন হুমায়ুন আহমেদ আছে, হুমায়ুন আজাদ আছে, তারপরে আবু জাফর ওবায়দুল্লাহ আছে, সুনীল গঙ্গোপাধ্যায় আছে, তারপরে আপনার হচ্ছে সৈয়দ শামসুল হক আছে। হ্যাঁ, এনাদের সাহিত্যকর্মগুলো আপনারা খুব ভালো মতো জানবেন। মানে যেমন আপনি ধরেন রবীন্দ্রনাথ একেবারে শুরু থেকে, জীবনের শুরু থেকে সব কিছু আপনি যেমন ইন ডিটেইলে পড়েছেন, এখানে খুব বেশি তাদের ডিটেইলে পড়তে হবে না। এখানে শুধু আপনি তাদের শিল্পকর্মগুলো, আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো কিন্তু থাকে, এগুলো যেগুলো বিগত বছরগুলোতে যেগুলো এসেছে সেগুলোকে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, মানে কোনটার কোন থিমে রচনা করেছে, কোনটার কোন ক্যারেক্টার আছে, এগুলো একেবারে ইন ডিটেইল আপনারা পড়ে ফেলবেন। এরপরে পঞ্চম অংশ আছে যেটা, সেখানে আসলে মানে ডিরেক্ট কোনো সাহিত্যিককে গুরুত্ব না দিয়ে সেটা একটা সাময়িক গুরুত্ব দেওয়া হতে পারে। যেমন ধরুন বা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কোনো লেখা আসতে পারে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কোনো লেখা আসতে পারে, বা হচ্ছে নারী চরিত্র বা বিভিন্ন কোটেশন, মানে এখানে একেবারে মিক্স কিছু প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এটা আপনারা একেবারে বাকি আগে যে পড়াশোনাটা করেছেন সেখানের একটা কম্বিনেশনে দেখা যাবে আপনারা এখানে কিন্তু একটা প্রস্তুতি নিয়েই রেখেছেন অলরেডি। হ্যাঁ, তো সাহিত্য অংশটা হচ্ছে আপনারা এভাবে একেবারে ইন ডিটেইলে প্রত্যেকটা সাহিত্যিকের নাম ধরে 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 আপনারা এভাবে পড়ে ফেলবেন। আর আমি আপনাদের সুবিধার জন্য কয়েকজন লেখকের নাম সাজেস্ট করব, তাদের নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু এটা চাইলে লিখে রাখতে পারেন।